ও রতন, রতন, কই রে বাবা তুই? একটু এদিকে আয় তো দেখি। তুমি কি আমাকে ডাকতেছিলা মা? রে বাবা, ডাকতে আসিলাম। গলাটা একেবারে শুকাইয়া গেছে। মারে এক গ্লাস পানি খাওয়াইবি? কি কও মা? আমি এখনই তোমার জন্য পানি আনতাছি। পানিটা খাইয়া একটু শান্তি পাইলাম। তো করে অনেক কষ্ট দিতে আসি রে বাবা। নিজে শোয়া থেকে উঠতে পারি না, এর লাইগা সব কাজে তো করে ডাকতে হয়। তো করে অনেক বিরক্ত করতাছি রে বাবা। এসব তুমি কি বলতেছ মা? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। আমি ডাক্তার চাচার সাথে কথা বলছি। উনি বলছে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে দেখাইলে তুমি ঠিক হয়ে যাবা। এজন্য আমরা 2-1 দিনের মধ্যেই শহরে যাব। তুমি চিন্তা কইরো না মা। তুই আমারে ডাক্তারের কাছে নিস না রে বাবা। ডাক্তার আমার কিছুই করতে পারবো না। আমি স্বপ্নে দেখছি আমারে কেউ কালা জাদু করছে। এরকম একবার আমার ফুফুরেও করছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমার ফুফুরও আমার মতো এরকম রোগ হয়েছিল। তখন আমগো গ্রামের শেষ মাথায় যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের মধ্যে একটা নদী আছে। ওই নদীর ওপারে একটা ঔষধি গাছ আছে। আমার দাদা ওই গাছের লতা আইনা ওই লতার রস আমার ফুফুরে খাওয়াইছিল। আর আমার ফুফু লগ্গে লগ্গে সুস্থ হয়ে গেছিল। তুইও আমার লাগে সেই লতার ব্যবস্থা কর, তাইলে দেখবি আমিও সুস্থ হয়ে যামু। আমার কোনো ডাক্তার কবিরাজ লাগবো না রে বাবা। এইসব তুমি কি বলতেছ মা? অবশ্য তোমার বৌমাও আমার এরকম কিছু একটা বলতেছিল। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এখন তুমি এসব নিয়ে বেশি চিন্তা না করে একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি কি আজকে ডাক্তার চাচার সাথে কথা বলছিলা? আম্মাকে নিয়ে শহরে কবে যাইবা? আমি কি আমার জিনিসপত্রগুলো গোছায় দিব? আমি তো ডাক্তার চাচার সাথে কথা বলছি, কিন্তু আম্মাই তো শহরে যাইতে রাজি হইতেছে না। আম্মার শুধু এক কথা, আম্মাকে নাকি কেউ কালো জাদু করছে, তার কোনো রোগ হয় নাই। এখন তুমিই বলো আমি কি করি। ও, এখন আম্মা বলছে দেখা তোমারও টনক নড়ছে না? আমি তো তোমারে আগেই বলছিলাম আম্মাকে এসব ডাক্তারের কাছে না নিয়ে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাও। যদি আম্মার রোগ ডাক্তার দিয়েই ভালো হইতো তাইলে এতদিনে আম্মা সুস্থ হয়ে যাইতো। আরে বাবা, আজকালকার যুগে কেউ আবার ওইসবে বিশ্বাস করে? এখন আম্মা বলতেছে বলে না আমি বলতেছি, কিন্তু তুমি ওই লতের কথা কার কাছ থেকে শুনছো? আমাদের গ্রামে অনেক ভালো একজন কবিরাজ আছে। আমি যখন আব্বাকে আম্মার অসুখের কথা বলছিলাম তখন আব্বা গিয়ে কবিরাজ চাচার সাথে কথা বলছিল। কবিরাজ চাচা এই লতার কথা বলছে। ঠিক আছে, আমি দেখি। আম্মাও যখন এত বলতেছে আর আব্বাও যখন কবিরাজ চাচার সাথে কথা বলছে, তাহলে আমি গ্রাম থেকে কাউকে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু শুনছি লতাটা নাকি অনেক গভীর জঙ্গলে, কেউ কি যাইতে রাজি হবে? এইখানেও একটা সমস্যা আছে। কবিরাজ চাচা বলছে যে কাউকে পাঠাই এই লতা আনাইলেই হবে না। পরিবারের সদস্যদের মধ্যে কেউ গিয়ে যদি সেই লতা নিয়ে আসে তাহলেই আমার অসুখ ভালো হবে। ওরে বাবা রে, তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে এসব জঙ্গল টঙ্গলে যেতে পারি না, আমার ভয় করে। এক কাজ করো, তাহলে তুমি চলে যাও। কি বলো তুমি এসব? আমি তো একটা তেলাপোকা দেখলেই ভয় পেয়ে যাই, আর আমি যাব সেই সাপখোপ ভর্তি জঙ্গলে কিভাবে? আমার ধারা এসব জঙ্গল টঙ্গলে যাওয়া হবে না। তাহলে এবার জঙ্গলে কে যাবে? তুমি তো বললে পরিবারের কোনো সদস্য না হলে নাকি আম্মার অসুখ ভালো হবে না। কি আর করা, তুমি আর আমি দুজনেই যখন জঙ্গল ভয় পাই তখন তোমার ওই জঙ্গলি বোনটাকেই পাঠাও না। ও তো সারাদিন জঙ্গল আর লতাপাতা নিয়েই পড়ে থাকে। ভাবি, তুমি বুঝি আর শুধরাবে না? তুমি আমাকে জঙ্গলি বললে কেন? আমি বোটানি নিয়ে পড়ালেখা করি, সেজন্য আমাকে লতাপাতা আর জঙ্গল নিয়ে থাকতে হয়। এতে দোষীর কি ভাবি? নিজে তো পড়ালেখা শেষ করার আগে বিয়ে করে ফেলেছ, এখন আমি পড়াশোনা করছি, এতেই তোমার সহ্য হচ্ছে না। ইস, আমার বইই গেছে তোমাকে হিংসা করতে। এক ব্যাটারি কোথাকার! তোমার মতো এক ব্যাটারিকে কেউ বিয়ে করতে রাজি হয় না বলেই তো তোমাকে বাড়িতে বসে পড়াশোনা করতে হচ্ছে। আমার মতো সুন্দরী হলে এতদিনে তোমারও বিয়ে হয়ে যেত।
তখন তোমারও আমার মতো সংসার চালাতে হতো, পড়াশোনা আর করতে পারতে না। কি? তুমি আবারও আমাকে এক ব্যাটারি বললে? ভাইয়া, শুনেছিস তোর বউয়ের কথা? তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি, কিছু বলবি না? তোর বউ সব সময় এভাবে আমাকে অপমান করে, আমাকে ছোট করে কথা বলে। উফ, তোমরা এবার থামবে? তোমাদের যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে যেতে হবে আমাকে। সারাদিন একজন একজনের সাথে ঝগড়া করো, আবার একজন একজনকে ছাড়া থাকতেও পারো না। কি বলতে এনেছিলাম ওকে, আর কোথায় নিয়ে গেলে তোমরা দুজন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আর ঝগড়া করব না। আমি ঘরে ঢুকতে ঢুকতে তোমাদের সব কথা শুনেছি। তোমরা চিন্তা করো না, আমি সেই ওষুধি লতার গাছ আনতে জঙ্গলে যাব। আমি শুনেছি জঙ্গলে অনেক সাপখোপ আর হিংস্র প্রাণী আছে। তুমি জঙ্গলে গেলে একটু সাবধানে থেকো। আমি যদি পারতাম তো আমিও তোমার সঙ্গে যেতাম। ঠিক আছে ভাবি, তোমাকে যেতে হবে না। তুমি যে কত ভীতু সেটা আমার থেকে ভালো আর কে জানে। তবে তুমি চিন্তা করো না, আমি সাবধানেই যাব এবং লতা নিয়ে ভালোই ফিরে আসব। মা, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সুস্থতার জন্য ঠিকই দেখবে ইনশাল্লাহ ওই ওষুধি লতার গাছ নিয়ে আসব। কি বলিস রে মা, চিন্তা আবার না হবে? তুই একা একা এত দূর পথ যাচ্ছিস, তুই ফিরে না আসা পর্যন্তই আমার মনটা না থাকবে। তুই সাবধানে যাস এবং ভালোই ফিরে আসিস রে মা। আস্তে আস্তে তো জঙ্গলের অনেক ভেতরে চলে আসলাম, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। কোথায় সে নদী, কোথায় সে লতা গাছ? এই মেয়ে, তুমি কে গো? এই গহীন জঙ্গলে একা একা কি করছো তুমি? কিসের জন্য এসেছো এখানে? সীমা পাখিটিকে সব কথা খুলে বলল। সব শুনে পাখিটি সীমাকে নদী পার করে সেই লতা গাছের সামনে নিয়ে গেল এবং সেই গাছের লতা আনতে সাহায্য করলো। এরপর সীমা লতাটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে সে লতা থেকে কিছুটা রস মাকে খাইয়ে দিল, আর বাকি লতাটা মায়ের কপালে ছোঁয়াতেই মা সুস্থ হয়ে গেল। দেখেছো মা, আমি বলেছিলাম না আমি লতাটা ঠিকই নিয়ে আসব। এই লতাটা আসলে অনেক কাজের আছে মা। তোমার কপালে ছোঁয়াতে আর একটুখানি রস খাওয়াতেই তো তুমি সুস্থ হয়ে গেলে। দেখেছিস, আমি তোদেরকে বলেছিলাম না আমার কোনো রোগই হয় নাই, আমাকে কালো জাদু করছে। এই পাতার রস খাওয়াতে কালো জাদু নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। দেখেছিস সীমা, রতন আমার কথাটা বিশ্বাসই করলো না। রতন বলল এই ঔষধি লতার কারণে আমার রোগ সেরে গিয়েছে, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। ভাইয়া ঠিকই বলেছে মা, কালো জাদু বলতে আসলে কিছু নেই। ঔষধি লতার অনেক গুণ আছে। এই ঔষধি লতার রস খাওয়ার কারণে তোমার রোগ সেরে গিয়েছে এবং তুমি সুস্থ হয়ে গিয়েছো। তোরা আজকালকার পোলাপাইন যা হয়েছিস, কোনো কথা বিশ্বাস করিস না। থাক মা, এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। আমাদের জন্য বড় ব্যাপার হচ্ছে তুমি সুস্থ হয়ে গিয়েছো। তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো মা।